আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগতম জিও পয়েন্টে। বন্ধুরা, পৃথিবীর মানচিত্রের দিকে তাকালে আপনি আজ এমন এক কম্পন অনুভব করবেন যা গত কয়েক দশকে দেখা যায়নি। তুরস্ক কি সত্যিই পরবর্তী ইরান হতে চলেছে? এই প্রশ্নটা এখন আর কোনো সাধারণ রাজনৈতিক বিশ্লেষকের নয়, বরং ইসরায়েলের শীর্ষ নেতাদের গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। বন্ধুরা, সম্প্রতি ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেত ওয়াশিংটনের রুদ্ধদ্বার বৈঠকে যে সতর্কবার্তা দিয়েছেন তা শোনার পর পশ্চিমা বিশ্বের ঘুম হারাম হয়ে গেছে। তিনি স্পষ্টভাবে বলছেন, তুরস্ক এখন আর কেবল একটি আঞ্চলিক শক্তি নয়, তারা ক্রমশ পরবর্তী ইরান হিসাবে আত্মপ্রকাশ করছে। বন্ধুরা, এই একটি বাক্য পুরো ভূ রাজনীতির সমীকরণ উলটপালট করে দেওয়ার জন্য যথেষ্ট। কিন্তু কেন কেন তুরস্ককে নিয়ে ইসরায়েল বা আমেরিকার এত দুশ্চিন্তা? বন্ধুরা, এর উত্তর লুকিয়ে আছে তুরস্কের শিপইয়ার্ডের ভেতর, যেখানে নিঃশব্দে তৈরি হচ্ছে এক দানবীয় ইস্পাতের দুর্গ, 60,000 টনের এক বিশাল বিমানবাহী রণতরী। বন্ধুরা, আপনারা জানলে অবাক হবেন, এই রণতরী কেবল তুরস্কের ইতিহাসের বৃহত্তর নয়, এটি ফরাসি রণতরী শার্ল দ্য গলকেও টেক্কা দেওয়ার ক্ষমতা রাখে। বন্ধুরা, একটু গভীরে গিয়ে চিন্তা করুন, এক সময় তুরস্ক ছিল পশ্চিমাদের অন্ধ অনুসারী, নেটোর বাধ্যগত সদস্য। কিন্তু আজ সেই তুরস্ক যখন নিজের পায়ে দাঁড়াতে শুরু করেছে, তখন কেন তাদের গায়ে ইরান তকমা লাগানো হচ্ছে? বন্ধুরা, কারণটা খুব পরিষ্কার। ইসরায়েল এবং তার পশ্চিমা মিত্ররা চায় না মধ্যপ্রাচ্যে বা ভূমধ্যসাগরে অন্য কোনো মুসলিম দেশ তাদের একচ্ছত্র আধিপত্যকে চ্যালেঞ্জ করুক। ইরান যেমন পশ্চিমাদের তোয়াক্কা না করে নিজেদের পারমাণবিক ও ড্রোন প্রযুক্তি গড়ে তুলছে, তুরস্ক এখন ঠিক সেই পথেই হাঁটছে। আমেরিকা যখন তুরস্ককে F-35 যুদ্ধবিমান প্রোগ্রাম থেকে বের করে দিল, তারা ভেবেছিল তুরস্ক হয়তো ভেঙে পড়বে। কিন্তু বন্ধুরা, এটাই ছিল পশ্চিমাদের সবচেয়ে বড় ভুল। সেই অপমানের জবাব দিতেই তুরস্ক আজ এমন কিছু তৈরি করছে যা পৃথিবীর খুব কম দেশের কাছেই আছে। বন্ধুরা, এই বিশাল রণতরী নির্মাণের খবরটি যখন ছড়িয়ে পড়ে, তখন গ্রিস, সাইপ্রাস এবং ইসরায়েলের মধ্যে এক ধরনের অস্থিরতা তৈরি হয়। কারণ তারা জানতো এই জাহাজ সাগরে নামলে নীল জলরাশিতে তাদের একাধিপত্যের অবসান ঘটবে। বন্ধুরা, তুরস্কের এই রণতরী নির্মাণ কোনো সাধারণ ঘটনা নয়, এটি একটি সাম্রাজ্যের পুনরুত্থানের গ্রিন সিগন্যাল। বন্ধুরা, ভিডিওর এই অংশে আমরা দেখব তুরস্কের এই দানবাকার রণতরীর পেছনের কিছু অবিশ্বাস্য তথ্য। এই প্রকল্পের নাম দেয়া হয়েছে মুগেম। এর দৈর্ঘ্য 285 মিটার এবং প্রস্থ প্রায় 68 মিটার। বন্ধুরা, 60,000 টনের এই জাহাজটি যখন পূর্ণ গতিতে সাগরে চলবে, তখন এর ঢেউয়ে কাঁপবে শত্রুপক্ষের বুক। এতদিন তুরস্কের কাছে টিসিজি আনাদোলু নামে একটি জাহাজ ছিল, যেটিকে বলা হতো বিশ্বের প্রথম ড্রোন ক্যারিয়ার। কিন্তু বন্ধুরা, নতুন এই রণতরী হবে তার চেয়েও কয়েক গুণ শক্তিশালী এবং আধুনিক। বন্ধুরা, তুরস্ক এখানে যে বুদ্ধিমত্তা দেখিয়েছে তা সত্যি চমকপ্রদ। তারা জানে আমেরিকার মতো বিশাল এয়ারক্রাফট ক্যারিয়ারের রক্ষণাবেক্ষণ করা অত্যন্ত ব্যয়বহুল। তাই তারা এই রণতরীকে এমনভাবে ডিজাইন করছে যাতে এটি একই সাথে যুদ্ধবিমান এবং আধুনিক ড্রোন বহন করতে পারে এবং কম খরচে রক্ষণাবেক্ষণ করা যায়। স্ক্রিনে আপনারা যে ডিজাইনগুলো দেখছেন, এটি কেবল কল্পনা নয়, এটি তুরস্কের শিপইয়ার্ডের বাস্তব রূপ নিচ্ছে এই জাহাজটায়। বন্ধুরা, এই জাহাজের সবচেয়ে বড় বিশেষত্ব কি জানেন? এতে থাকবে তুরস্কের নিজস্ব প্রযুক্তিতে তৈরি পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান কান এর নৌ সংস্করণ। বন্ধুরা, আমেরিকা তুরস্ককে বিমান দেয়নি, তাই তুরস্ক নিজেই বিমান বানিয়ে ফেলেছে। এছাড়াও থাকবে কিজিলামা নামক এক ভয়ঙ্কর স্টেলথ ড্রোন, যা রাডারে ধরা পড়ে না এবং শত্রুর সীমানায় ঢুকে হামলা চালাতে সক্ষম খুব অনায়াসেই। বন্ধুরা, ভাবুন তো, মাঝ সমুদ্রে 60টি ড্রোন এবং যুদ্ধবিমান নিয়ে যখন এই রণতরী অবস্থান করবে, তখন পুরো ভূমধ্যসাগরের নিয়ন্ত্রণ কার হাতে থাকবে? তুরস্কের ড্রোন প্রযুক্তি
প্রযুক্তি আজ সারা বিশ্বের সমাদৃত। রাশিয়া ইউক্রেন যুদ্ধ থেকে শুরু করে আজারবাইজান আর্মেনিয়া যুদ্ধ, তুরস্কের বেরাক্তার ড্রোন যে সেই একই প্রযুক্তিকে আরও উন্নত করে রণতরীতে মোতায়েন করা হচ্ছে কিজিলামা নামক ড্রোন দিয়ে। এটা ভাবা অসম্ভব রকম, কারণ এটা অত্যাধুনিক প্রযুক্তির এবং ভয়ঙ্কর রকম সক্ষমতা সমৃদ্ধ। বন্ধুরা, এটি কেবল একটি জাহাজ নয়, এটি একটি ভ্রাম্যমাণ সামরিক ঘাঁটি। পশ্চিমাদের নিষেধাজ্ঞা তুরস্কের জন্য শাপের বর হয়েছে। তারা আজ নিজেদের ইঞ্জিন, নিজেদের মিসাইল এবং নিজেদের রাডার সিস্টেম তৈরি করছে। চীন বা রাশিয়া যেভাবে নিজের শক্তিতে বলীয়ান হয়েছে, তুরস্ক এখন সেই পথ অনুসরণ করছে যা ইসরায়েলকে রীতিমতো আতঙ্কিত করে ফেলেছে। বন্ধুরা, এখন প্রশ্ন হলো তুরস্ক কেন এত তাড়াহুড়া করে এই বিশাল শক্তি অর্জন করতে চাইছে? এর পেছনে রয়েছে একটি গভীর ষড়যন্ত্রের গল্প। ইসরায়েল, গ্রিস এবং সাইপ্রাস মিলে গত কয়েক বছর ধরে ভূমধ্যসাগরে তুরস্ককে কোণঠাসা করার চেষ্টা করছে। তারা ইস্টমেড গ্যাস পাইপলাইনের মাধ্যমে তুরস্কের সমুদ্র সীমাকে উপেক্ষা করে তেল গ্যাস লুট করতে চেয়েছিল। কিন্তু বন্ধুরা, তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান এবং তার সামরিক কমান্ডো সাফ জানিয়ে দিয়েছে, ব্লু হোমল্যান্ড বা নীল মাতৃভূমির 1 ইঞ্চি জায়গাও কাউকে ছেড়ে দেওয়া হবে না। ন্যাটোর সদস্য হয়েও তুরস্ক আজ ইরান, রাশিয়া এবং চীনের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখছে। এটা পশ্চিমাদের কাছে এক বড় মাথা ব্যথার কারণ তারা জানে তুরস্ক যদি একবার সম্পূর্ণ স্বাধীন হয়ে যায় এবং সামরিক শক্তিধর হয়ে যায়, তবে মধ্যপ্রাচ্যে আমেরিকার প্রভাব ধুলোয় মিশে যাবে। ইরানকে যেমন তারা বছরের পর বছর স্যাংশন দিয়ে দমিয়ে রাখার চেষ্টা করেছে, তুরস্কের সাথেও তারা এখন একই খেলা খেলছে। কিন্তু বন্ধুরা, তুরস্কের অর্থনীতি এবং সামরিক শিল্প এখন আর আগের মতো দুর্বল নয়। বন্ধুরা, 2030 সালের মধ্যে যখন এই রণতরী পুরোপুরি সক্রিয় হবে, তখন লিবিয়া থেকে সোমালিয়া এবং সুদান থেকে ক্যাস্পিয়ান সাগর পর্যন্ত তুরস্কের প্রভাব হবে অপ্রতিরোধ্য এবং অকল্পনীয়। ইসরায়েল যখন তুরস্ককে ইরান বলছে, তখন তারা আসলে ভয় থেকে বলছে। তারা দেখছে তুরস্ক আজ ফিলিস্তিন ইস্যুতে সরাসরি কথা বলছে। তারা দেখছে তুরস্ক আজ মুসলিম বিশ্বের নেতৃত্ব বিদার দেওয়ার চেষ্টা করছে। বন্ধুরা, ইউরোপীয় ইউনিয়ন বছরের পর বছর তুরস্ককে দোরগোড়ায় দাঁড় করিয়ে রেখেছে এবং তাদেরকে নিচে নামানোর চেষ্টা করছে। ইউরোপীয় ইউনিয়নের সদস্যপদ দেয়নি তারা বন্ধুরা তুরস্ককে। আজ তুরস্ক প্রমাণ করে দিচ্ছে তাদের ইউরোপের প্রয়োজন নেই, বরং ইউরোপেরই তুরস্কের প্রয়োজন। চীন এবং রাশিয়া যেভাবে বিশ্বকে একটি মাল্টিপোলার বা বহুমুখী শক্তির দিকে নিয়ে যাচ্ছে, তুরস্ক সেখানে একটি প্রধান সম্ভাব্যত হিসাবে আবির্ভূত হচ্ছে। বন্ধুরা, আমেরিকা বা ইউরোপের দিন এখন ফুরিয়ে আসছে আর উদিত হচ্ছে নতুন এক শক্তির সূর্য। বন্ধুরা, এই রণতরী যখন সাগরে ভাসবে, তখন তা কেবল তুরস্কের পতাকা বহন করবে না, তা বহন করবে শোষিত দেশগুলোর কণ্ঠস্বর। ইতিহাস সাক্ষী আছে, যারা নিজের পায়ে দাঁড়াতে শিখেছে, পৃথিবী তাদেরকে কুর্নিষ্টি থেকে কখনোই দমাতে পারেনি। বন্ধুরা, আজকের এই আলোচনার শেষে একটি গভীর প্রশ্ন আপনাদের জন্য রেখে যেতে চাই। তুরস্কের এই সামরিক উত্থান কি সত্যিই বিশ্বশান্তির জন্য হুমকি, নাকি এটি পশ্চিমা ও ইসরায়েলি আধিপত্য ভাঙার এক ঐতিহাসিক সূচনা? তুরস্ক কি পারবে ইরানের মতো কঠোর হয়ে নিজেদের সার্বভৌমত্ব রক্ষা করতে, নাকি তাকে আবার পশ্চিমাদের চাপের কাছে নতি স্বীকার করতে হবে? আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না, কারণ সত্য ছড়িয়ে দেয়াই আমাদের লক্ষ্য। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।